প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর ইচ্ছায় তোমাদের দোয়ায় ভালোই আছি। আমি মাহবুবা ফেরদৌস, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, শহীদ মীর আলী ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদেরকে মনোবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ে কিছুটা আলোচনা করব। বুদ্ধি প্রতিবন্ধিতা প্রতিরোধের জন্য পূর্ব সতর্কীকরণমূলক ব্যবস্থা এ বিষয়ে আজকে আমি তোমাদের ক্লাস নেব। আশা করি তোমরা সবাই ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করবে। বুদ্ধি প্রতিবন্ধী কি? বুদ্ধি প্রতিবন্ধী কি এ সম্পর্কে আমি তোমাদেরকে আগেও বলেছি, তোমরা নিশ্চয়ই সবাই জানো। বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে যাদের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কম, তাদেরকে সাধারণত বুদ্ধি প্রতিবন্ধী বলে আমরা চিহ্নিত করতে পারি। এরা কি করে? এরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, এরা পরিবেশের সাথে সম্পর্ক ঠিকমতো সামঞ্জস্য বিধান করে চলতে পারে না, তারা পড়াশোনা করতে পারে না, এমনকি তারা নিজেদের কর্মগুলো, ছোটো ছোটো কাজকর্মগুলো তারা ঠিকমতো করতে পারে না। কোনো কোনো বুদ্ধি প্রতিবন্ধীরা এমন চরম অবস্থায় থাকে যে তারা একেবারে জড় পদার্থের মতো তাদের জীবন পরিচালিত হয়, সম্পূর্ণ অন্যের উপর তারা নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। আমরা ইংরেজিতে একটা কথা জানি, সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনেছ যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ কোনো রোগ হওয়ার আগেই সেটা প্রতিরোধের চেয়ে সতর্কীকরণ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে শ্রেয়। বুদ্ধি প্রতিবন্ধিতার ক্ষেত্রে এই কথাটা শতভাগ প্রযোজ্য। যেমন আমরা যদি একটু চেষ্টা করি কিভাবে বুদ্ধি প্রতিবন্ধিতাকে আমরা রোধ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটু সতর্ক হই তাহলে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতাকে আমরা রোধ করতে পারি। আমরা জানি বুদ্ধি প্রতিবন্ধিতা কোনো মানসিক রোগ নয়, এটা হচ্ছে এক ধরনের অক্ষমতা, এবং এই অক্ষমতাটি স্থায়ী প্রকৃতির। এটাকে কখনো প্রতিরোধ করা যায় না। যদি জন্মের আগে যদি এই ব্যাপারে কিছুটা সতর্কতা অবলম্বন করা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। কিন্তু কোনো বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা যদি জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু তাকে আর সুস্থ স্বাভাবিক করা সম্ভব নয়। যদি কিছু কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে তাকে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করানো যেতে পারে, স্বাভাবিক না, মানে মোটামুটি জীবনযাপন তারা করতে পারে, কিন্তু তাদের বুদ্ধি প্রতিবন্ধিতা কিন্তু একেবারেই লোপ হয় না। সেক্ষেত্রে আমরা যদি পূর্বে সতর্কীকরণ কিছু ব্যবস্থা অবলম্বন করতে পারি, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা বুদ্ধি প্রতিবন্ধিতা রোধ করতে পারি। যেমন অধিক বয়সে কিংবা অল্প বয়সে যদি সন্তান ধারণ করে, তাহলে সন্তানদের বুদ্ধি প্রতিবন্ধিতা হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে আইনটা চালু রয়েছে, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরে বিয়ের একটা আইন প্রচলিত রয়েছে, এবং এটা কিন্তু বিজ্ঞানসম্মত। কারণ একটা মেয়ে যদি 18 বছরের নিচে সন্তান ধারণ করে, তাহলে কিন্তু তার বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং আমাদের দেশে এই নিয়মটা কিন্তু খুব কড়াকড়িভাবে মেনে চলা হয়। কাজেই আমরা যদি এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা জন্মগ্রহণ করা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি। তারপরে আছে শুধু 18 বছর না, 18 বছরের থেকে 35 বছরের মধ্যে মাকে বাচ্চা ধারণ করতে হবে। 35 বছরের পরে যদি কোনো মা বাচ্চা ধারণ করে বা কোনো বাচ্চা তার গর্ভে আসে, সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই 18 বছর থেকে 35 বছরের মধ্যে বাচ্চা নিতে হবে, তাহলে বুদ্ধি প্রতিবন্ধিতা রোধ করা সম্ভব। তারপরে আছে গর্ভাবস্থায় ক্ষতিকর ওষুধ ব্যবহার করা থেকে মাকে বিরত থাকতে হবে। বেশ কিছু সংখ্যক গবেষণায় দেখা গেছে যে মা যদি পুষ্টিহীনতায় ভোগে, সেক্ষেত্রে কিন্তু তার গর্ভে যে বাচ্চা থাকে, সে বাচ্চাটা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। কাজেই এক্ষেত্রে মা যখন বাচ্চা ধারণ করে, তখন মাকে পুষ্টিকর খাবার খেতে হবে।
এক্ষেত্রে যদি কোনো রকম যদি ব্যাঘাত ঘটে বা এর যদি ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সুস্থ সবল বাচ্চা কিন্তু আশা করতে পারি না। এই জন্যেই ডাক্তাররা সাধারণত মাকে গর্ভাবস্থায় পুষ্টিকর খাওয়ার জন্যে পরামর্শ দিয়ে থাকেন। তারপরে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন মাকে কোনো ধরনের মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে মা সবসময় দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখবে, সবসময় আনন্দ মধ্যে, ভালো পরিবেশের মধ্যে, হাসি খুশির মধ্যে তাকে থাকতে হবে। তারপরে যে কোনো ধরনের হতাশা, মার মনের জন্য কোনো রকম হতাশার সৃষ্টি না হয়, সেজন্যে আশেপাশে যারা আছে তাদেরকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে যদি মা মানসিক চাপ, দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ত হয়, সেক্ষেত্রে পেটে যে বাচ্চা থাকবে বা গর্ভে যে বাচ্চা থাকবে সে বাচ্চার স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। সেক্ষেত্রে বাচ্চা হয়তো বা তার মস্তিষ্ক ঠিকমতো গঠন না হতে পারে, এবং এক্ষেত্রে তো শুধু বুদ্ধি প্রতিবন্ধী না, বাচ্চার কিন্তু শারীরিক বিকলাঙ্গতাও দেখা দিতে পারে। কাজেই মাকে সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। গর্ভবতী মা যেন কোনো প্রকার ভাইরাসজনিত রোগে আক্রান্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মা ভাইরাসে আক্রান্ত হলে গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। মস্তিষ্ক বিকাশ ক্ষতিগ্রস্ত মানেই তো একটা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চার সৃষ্টি। কাজেই এক্ষেত্রে কিন্তু সবাইকে সতর্ক যদি সতর্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা থেকে আমরা রক্ষা পেতে পারি। জন্মকালীন সময় যদি বাচ্চার মাথায় প্রচণ্ড চাপ লাগে অথবা অক্সিজেনের অভাবে শিশুর মধ্যে যদি জন্মের সময় যদি বাচ্চার অক্সিজেনের অভাব ঘটে, সেক্ষেত্রে শিশুর মধ্যে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। তাই জন্মকালীন সময় মস্তিষ্কে আঘাত যাতে না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাতে অক্সিজেনের স্বল্পতা দেখা না দেয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং এই ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তার এবং নার্সদের দ্বারা প্রসব করাতে হবে। সেক্ষেত্রে আমরা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা হওয়া থেকে আমরা বিরত থাকতে পারি। এক্ষেত্রে আমি একটা বাচ্চাকে আমার বাস্তব জীবনে দেখেছি যে বাচ্চাটা গর্ভকালীন সময়ে একটা অশিক্ষিত পরিবারের একটা বাচ্চা, তা যখন হসপিটালে নিয়ে আসে বাচ্চা হয়ে গেছে, কিন্তু বাচ্চার মাথাটা আমি দেখলাম যে বেশ লম্বা। তখন কিন্তু আমার মনের মধ্যে হলো যে এই বাচ্চা তার মস্তিষ্কের বিকাশ নিশ্চয়ই বিঘ্নিত হয়েছে, অথবা মস্তিষ্কে যে কোনো ধরনের আঘাত লাগতে পারে। পরবর্তীতে সেই বাচ্চাটা যখন একটু বড় হয় তখন কিন্তু আমি বাচ্চাটাকে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা হিসাবেই দেখেছি। কাজে এটা একটা আমার জীবনে একটা বাস্তব উদাহরণ, অভিজ্ঞতা। এবং এই ব্যাপারে আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে আমরা ছোট ছোট ঘটনা থেকে নিজেদের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি, এবং আমরা আশেপাশে যারা আছে তাদেরকে কিন্তু এই ব্যাপারে পরামর্শ দিতে পারি। মায়ের প্রসব বেদনা শুরু হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ধাত্রী অথবা চিকিৎসকের দ্বারা সন্তান প্রসব করাতে হবে। মা যদি আরএস নেগেটিভ রক্তের হয় এবং বাবা যদি আরএস পজিটিভ রক্তের হয়, এক্ষেত্রে বিবাহগুলো পরিহার করতে হবে। আজকাল আমাদের দেশে যখন কোনো ছেলে বা মেয়ের বিয়ের কথা হয়, সেক্ষেত্রে কিন্তু যারা শিক্ষিত ফ্যামিলি আছে, যারা এ ব্যাপারে অভিজ্ঞ, তারা কিন্তু ছেলে এবং মেয়ের রক্তের গ্রুপটা পরীক্ষা করে দেখেন। কারণ সামান্য একটু ভুলের জন্য একটা বাচ্চা যখন প্রতিবন্ধী হয় তখন কিন্তু সেই ফ্যামিলিতে একটা অভিশাপ নেমে আসে। আসলে আগেকার দিনে মানুষ বলতো যে প্রতিবন্ধী একটা বাচ্চা মানে একটা সমাজের বোঝা, কিন্তু আজকাল প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী বাচ্চাদেরকে স্বাভাবিক করা যায়। তবুও কিন্তু বাবা মার মনে কিংবা বাচ্চাটার জীবন কিন্তু স্বাভাবিক স্বাভাবিক মানুষ হিসাবে তারা কিন্তু বেঁচে থাকতে পারে না, সবসময় একটা কষ্ট, হতাশা। কাজে আমরা যদি এ ব্যাপারে বিয়ের সময় যদি এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু আমরা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা থেকে আমরা দূরে থাকতে পারি। অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চার জন্ম
না হয়, যাতে সে ব্যাপারে আমরা একটু সতর্কতা অবলম্বন করতে পারি। নিকট আত্মীয়দের মধ্যে বিবাহের ব্যাপারে নিরুৎসাহিত করতে হবে। সাধারণত দেখা গেছে মামাতো, চাচাতো, ফুফাতো, খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে এরকম বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা হতে পারে। কাজেই বিয়ে শাদীর ক্ষেত্রে যদি মুরব্বীরা এ ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে, এত কাছের আত্মীয়দের মধ্যে বিয়ে যদি না দেয়, সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা জন্মগ্রহণ করবে না। কাজে আমরা এই ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, যাতে খুব নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে শাদী না হয়। আয়োডিনের যদি অভাবজনিত মায়ের যদি কোনো গর্ভাবস্থায় মায়ের যদি কোনো আয়োডিনের অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা সৃষ্টি হতে পারে। কাজেই গর্ভকালীন সময় মাকে আয়োডিনযুক্ত লবণ খাওয়াতে হবে, তাহলে বাচ্চার মস্তিষ্কের বিকাশ ব্যাহত হবে না এবং স্বাভাবিক মস্তিষ্কের বিকাশ হবে। এক্ষেত্রে আমরা এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারি। তারপরে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, শুধু গর্ভ থেকে যে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা হবে সেটা না, জন্মের পরে কিন্তু একটা বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চাকে যদি ছোটোকালে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়, সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা হতে পারে, বা স্বাভাবিক বাচ্চা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়। এক্ষেত্রে অনেক উদাহরণ তোমরা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন বইয়ে কিন্তু এরকম অনেক উদাহরণ দেখতে পাবে। যেমন ছোট বাচ্চাকে জন্মের পরে যে বাচ্চা যদি মায়ের আদর থেকে কিংবা বাবার আদর থেকে যদি বঞ্চিত হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মনে হতাশার সৃষ্টি হয়। আস্তে আস্তে সে বাচ্চাটা কিন্তু অস্বাভাবিক হতে পারে এবং কোনো ক্ষেত্রে সে বুদ্ধি প্রতিবন্ধী হয়েও যেতে পারে। কাজে এ ব্যাপারে কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করতে পারি। সুস্থ শিশু লালন পালন পদ্ধতি সম্পর্কে পিতামাতার স্বাভাবিক বা জ্ঞান থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মা যদি বাচ্চাকে লালন পালনের ক্ষেত্রে সম্যক জ্ঞান লাভ না করে, সেক্ষেত্রে বাচ্চাকে শিক্ষাদানের ক্ষেত্রে বাবা মা ভুল শিক্ষাদান করলো, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অস্বাভাবিক জীবনযাপন হতে পারে, বা বাচ্চা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। কাজেই এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমরা আমাদের সমাজ থেকে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চার হার কমাতে সক্ষম হব। কাজেই আমরা বুদ্ধি প্রতিবন্ধিতার সম্পর্কে আমরা মোটামুটি ক্লাসে কিছু অবগত হলাম। আমি আশা করব যে তোমরা ক্লাসের বই পড়বে এবং এই পড়াগুলো নিজেরা ঠিকমতো চর্চা করবে। কারণ তোমাদের যদিও শর্ট সিলেবাস হয়ে গেছে, তারপরেও কিন্তু দীর্ঘদিন যদি ছুটি থাকে, তাহলে বাচ্চাদের কিন্তু পড়াশোনা থেকে নিজেদেরকে একটু সরিয়ে ফেলে, কারণ একটা নিরুৎসাহিত ভাব এসে যায়, এটা স্বাভাবিক। এটা কাজেই তোমরা নিজেদেরকে পড়াশোনা থেকে দূরে রাখবে না, ঠিকমতো পড়াশোনা করবে। এবং এখন তো করোনার প্রভাবটা মনে হচ্ছে আর একটু বেড়েছে, কাজে আমরা সতর্কতা অবলম্বন করব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো, মাস্ক পরব এবং আমরা একটু বেশি বাইরে যাওয়া থেকে বিরত থাকব এবং বাসার মধ্যে বারবার সাবান দিয়ে হাত দেবো এবং বাসায় থাকার চেষ্টা করব এবং নিজেদেরকে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখব। আশা করি তোমরা আগামী ক্লাস পর্যন্ত নিজেদেরকে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখবে এবং নিজেরা সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে। খোদা হাফেজ, সবাইকে ভালো থেকো।